স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। শর্ত শিথিল না করলে আইএমএফ এর ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশ বেরিয়ে যাবে। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুর জামান চৌধুরী। জানান, আইএমএফ এর কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার যৌক্তিকতা নেই। বাংলাদেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, পায়রা বন্দর বাংলাদেশের জন্য বিস্ফোরা, কিন্তু এখান থেকে পিছু হটা যাচ্ছে না। বিভিন্ন বিষয় জড়িত হয়ে গেছে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আগামী বাজেটে কৃষি রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আনিসুজ্জামান। জানান, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বাড়াতে পারলে অর্থনীতি আরও গতিশীল হবে। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। যা আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনিও জানি খুশি হবেন। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। পায়রা বন্দর আমাদের জন্য বিস্ফোরণ। এই যে বিস্ফোরণ জেনেও আমি এটা কাটতে পারতেছি না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত হয়ে গেছে। 3.5 মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সকালে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটেই ঢাকায় ফিরছেন। তাকে অভ্যর্থনা জানাতে উদ্গ্রীব দলের নেতাকর্মীরা। তবে বিমানবন্দরে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যগত জটিলতা সত্ত্বেও নিয়মিত ফ্লাইটেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়া নিজেই। 4 মে স্থানীয় সময় রাতে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তার ফ্লাইটটি সিলেট হয়ে 5 মে সকাল 11টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে দলটির শত শত নেতাকর্মী প্রস্তুত রয়েছেন। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন তারা। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। আমি যুক্তরাজ্য সহ প্রবাসী দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব, মা বেগম খালেদা জিয়া যাতে ভালোভাবে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছেন, এর জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য আমি অনুরোধ করব। প্যাসেঞ্জার ফ্লাইট এটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে এবং সিলেট থেকে ঢাকা যাবে। উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো যেভাবে আচরণ, উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশের জনগণ অত্যন্ত আনন্দিত যে আমাদের নেত্রী বিদেশে গিয়ে চিকিৎসা করে যখন উনি অনুভব করছেন যে আগের থেকে ভালো আছেন, তখন দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য আনন্দের, দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য। অতএব আমরা তাকে লন্ডন যাওয়ার সময় যেমনভাবে বিদায় জানিয়েছিলাম, ঠিক তেমনি ভাবেই সেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের দেশের জনগণ, বিএনপির নেতাকর্মী পরিবারের সদস্যরা তারা এয়ারপোর্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্বর্ধনা জানাবে। দেশ এখনো মুক্ত হয়নি। 17 বছর ধরে সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো মাথা ব্যথাই নেই। বরং কিছু কিছু উপদেষ্টার কথায় দেশের গণতন্ত্রকে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত হতে দিবে না বলেই বোঝা যায়। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর প্রসঙ্গে জনগণের মতামত ছাড়া অন্তর্বর্তী সরকার কি যুদ্ধে জড়াতে চায়, এমন প্রশ্ন রাখেন মেজর হাফিজ। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, বিএনপিকে বাদ দিয়ে ঢাকার মন্ত্রণালয়ে বসে প্রতিনিধি নির্বাচন করলে তা মেনে নেবে না দেশের জনগণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা। তাদের কোনো দূরভিসন্ধিমূলক চিন্তা ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির বাইরে গিয়ে, বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।
তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দল ও জোটগুলোর নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবেন এমন আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আলাপে একথা জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় জানিয়ে আলী রিয়াজ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট 112টায় একমত, 26টায় একমত নয় এবং 28টায় আংশিক একমত হয়েছেন বলে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে বলেও জানান তিনি। যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন। তিনি লিখেছেন, যতবার তিনি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখেন ততবার তার হিউম্যান রাইটস ওয়াচের জন্য শাপলা চত্বরে গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে। যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশায় ছিল, তখন তিনি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে এই সংখ্যা কত তা জানার কাজটি করেছিলেন। নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না। সকালে মগবাজারে দলের জেলা ও মহানগরীর আমির সম্মেলনে এই মন্তব্য করেন এই নেতা। ডাক্তার শফিক বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। এ প্রেক্ষিতে প্রকৃতির নানা বিষয়ে মাথায় রাখারও পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে আমির। আমরা বলছি না তাদের সুপারিশমালায় সবকিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছেই, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সম্প্রতি 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 16 মার্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের দেওয়া রায় হাইকোর্টে পুরোপুরি বহাল রাখা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। 13 নভেম্বর পুলিশ 25 জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করে।
16 বছরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। এখনও সে চর্চা রয়ে গেছে। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় উঠে আসে এমন অভিযোগ। জোরালো দাবি জানানো হয় সংবাদপত্রের কালো আইন বাতিলেরও। গত 1.5 দশকে গণমাধ্যম সূচকে কয়েক ধাপ পিছিয়ে 165তম স্থানে পৌঁছায় বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সূচকে 16 ধাপ উন্নীত হয়ে 149তম অবস্থানে বাংলাদেশ। এমন এক বাস্তবতায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল কালো আইন বাতিলের দাবি আসে তাদের কাছ থেকে। যারা ফ্যাসিস্টকে ফ্যাসিজমে রূপান্তরিত করার সহায়তা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, না হলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে সুসংহত করার জন্য মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কালো টাকার মালিকরা এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এ বলয় থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখনও সরকারের মধ্যে থেকে পতিত সরকারের দোসররা গণমাধ্যমকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনেন এই শিক্ষাবিদ। সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ আসে আলোচকদের কাছ থেকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চালের দাম সহনীয় হয়ে আসছে, তবে দাম একদম পড়ে যাওয়া ঠিক না, কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে। বেলা 11টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে কথা বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, এগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেয়া হবে। এবার বোরোর ভালো ফলন হয়েছে, একটা ভালো মজুদ গড়ে তোলা যাবে। বোরোর সঙ্গে অন্যান্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে বলেও জানান তিনি। মজুদ করার জন্য একটা ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদীপথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায় এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে করতে পারবো, যুক্ত হতে পারবো। বাংলাদেশে উচ্চতর সিসির বাজাজ পালসার F250 ডুয়েল চ্যানেল ABS মোটরসাইকেলের উদ্বোধন করেছে উত্তরা মোটরস। রাজধানীর ICCB বসুন্ধরায় ঢাকা মোটর শোতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান পালসার এই মোটরসাইকেলটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের বিজনেস প্ল্যানিং পরিচালক নাইমুর রহমান সহ উচ্চপদস্থ কর্মকর্তা, বাইকিং কমিউনিটি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। এটির দাম 3,65,000 টাকা। ঢাকা মোটর শো চলাকালীন প্যাভিলিয়নে বুকিং দিয়ে 15,000 টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে। বিসিবিতে যোগ্য ও অভিজ্ঞ সংগঠকদের দেখতে চান তামিম ইকবাল খান। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তামিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম, আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।